আসসালামু আলাইকুম। আমি তোমাদের তাবাসসুম আপু, পড়াশোনা করছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স ডিপার্টমেন্টে। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি 26 এবং 27 ব্যাচের জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে, যে অধ্যায়টার নাম হচ্ছে কৌশি বাজার। তোমরা যদি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে থাকো তাহলে দেখতে পাবে এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটা সিকিউ প্রত্যেক বছরই পরীক্ষাতে আসে। এবং তোমাদের নতুন কারিকুলামে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো সেটার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এমসিকিউর জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তা আমরা শুরু করি অধ্যায়। আচ্ছা, তো প্রথমে আমরা একটু কোষ নিয়ে অল্প একটু আলোচনা করি, সেটা হচ্ছে কোষ আসলে কি। কোষ হচ্ছে মূলত জীবদেহের গঠন এবং কার্যকারিতার একক। এখন এই যে কোষ, এটা আসলে প্রত্যেকটা জীবনের শুরুটাই কিন্তু একটা কোষ থেকেই কিন্তু শুরু, সেটা প্রাণী হোক কিংবা উদ্ভিদ হোক। এখন এই যে কোষ, একটা কোষ থেকেই তো আসলে মানবদেহটা শুরু, কিন্তু এই কোষটা কি শুধুমাত্র এভাবেই থাকছে না, এই কোষটা আলটিমেটলি বিভাজিত হচ্ছে। এখন বিভাজনটা আসলে তিন ধরনের, কিন্তু তোমাদের বইয়ে এখানে দুই ধরনের দেওয়া আছে। তোমাদের গত মানে ক্লাস 8 এর বইতে কিন্তু অ্যামাইটোসিস নামেও একটা কোষ বিভাজন দেওয়া ছিল, যেটা হচ্ছে এককোষী প্রাণীদের থেকে হয়ে থাকে, যেমন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। এখন এই যে বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে অসংখ্য কোষ সৃষ্টি হচ্ছে, এটা তো অবশ্যই বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে। তো কিভাবে হচ্ছে, এটা কেন হচ্ছে, বা কতটা গুরুত্বপূর্ণ আসলে এই কোষ বিভাজনটা, সেটা আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে দেখবো। তো এখানে আসলে যেটা বলা হয়েছে যে কোষ বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধি, গ্যামেট উৎপাদন এবং প্রজনন সম্ভব। অবশ্যই কোষ বিভাজন জীবদেহে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে বৃদ্ধিতে সহায়তা করে। যেমন আমরা ছোট ছিলাম একটা সময়, কিন্তু আমাদের যখন বয়স হলো ধীরে ধীরে আমরা ছোট থেকে বড় হলাম। এটা কিভাবে সম্ভব হয়েছে? আমাদের দেহ কোষ বিভাজনের মাধ্যমে। আচ্ছা, তো এখন আমরা কোষের প্রকারভেদে আসি। কোষ বিভাজন প্রধানত দুই প্রকার। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, প্রথমটা হচ্ছে মাইটোসিস, মানে যেটাকে বলা হচ্ছে সমীকরণিক বিভাজন, এবং মিয়োসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এখন কেন হচ্ছে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হচ্ছে এবং মিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো আজকের এই ক্লাসে আমরা মিয়োসিস নিয়ে কোনো আলোচনা করব না, আমরা শুধুমাত্র মাইটোসিস নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু এই চিত্রটার দিকে লক্ষ্য করো। এখানে দেখতে পাচ্ছ যে রেড এবং হচ্ছে হালকা ব্লু কালার দিয়ে যে ইন্ডিকেট করা আছে এক সেট ক্রোমোসোম। এখানে এই কোষটা থেকে যখন আরেকটা কোষ তৈরি হচ্ছে, তখন আসলে কিন্তু কি হচ্ছে যে ক্রোমোসোমের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে ক্রোমোসোমটা সেম থাকছে, মানে মাদার সেলের এবং যে ডটার সেল সেখানে ক্রোমোসোমের কোনো পার্থক্য তৈরি হচ্ছে না। অর্থাৎ এটা আমার একটা দেহ কোষ বিভাজন, যেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া ঘটে থাকে। আচ্ছা, সো মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে দুটি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ গঠিত হয়। এখন দেখো, দুটি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট তার মানে কি? অর্থাৎ আমার এইখানে যে পরিমাণ ক্রোমোজোম ছিল সেটা ঠিক আমার এইখানেও কিন্তু পরবর্তীতে হচ্ছে। অর্থাৎ ক্রোমোজোমের কোনো পার্থক্য হচ্ছে না। যেমন হচ্ছে, আমি যদি বলি যে এখানে হয়তো আমার কয়টা আছে, এখানে 5টা ক্রোমোজোম সেট দেওয়া আছে, এখন এখানে আমার 5 সেট ক্রোমোজোম আছে। তো এখানে কখনো হচ্ছে 6 বা 7 সেট ক্রোমোজোম হবে না, এখানেও 5টা হবে, এখানেও 5টাই হবে। এর জন্য বলা হচ্ছে যে দুটি সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবং এই কোষ বিভাজনটা হচ্ছে সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে, মানে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ঘটে থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো যে মাইটোসিস কোষ বিভাজনের আসলে বৈশিষ্ট্য কি কি। এখানের বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে একবার নিউক্লিয়াসের বিভাজন হবে এখানে, এবং একবার সাইটোপ্লাজম বিভাজিত হবে। অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা একবার বিভাজিত হবে, এবং যে কোষের সাইটোপ্লাজম আছে সেটাও কিন্তু ঠিক একবার করে বিভাজিত হবে। এবং অপত্য কোষ মানে কি? একটা হচ্ছে মাতৃকোষ আর একটা হচ্ছে অপত্য কোষ। মাতৃকোষ হচ্ছে আমার প্রাথমিকভাবে যে কোষটা ছিল সেটা হচ্ছে মাতৃকোষ, আর বিভাজনের পরে আমরা যে দুইটা কোষ পাচ্ছি, এই দুইটা কোষ, এই দুইটাকে বলা হচ্ছে অপত্য কোষ। তাহলে এটা হচ্ছে আমার মাতৃকোষ আর এই দুইটা কোষ হচ্ছে আমার অপত্য কোষ। তো এখানে হবে যে অপত্য কোষের ডিএনএ এর পরিমাণ মাতৃকোষের সমান থাকে, স্বাভাবিক, যেহেতু এখানে ক্রোমোজোমের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখানেও কি হবে না, কোনো ডিএনএ চেঞ্জ হবে না, এটাই বোঝানো হচ্ছে। এই বিভাজনটা কোথায় হবে? দেহকোষে হবে। যেমন আমাদের
মানুষদের ক্ষেত্রে বা অন্য ইয়াদের ক্ষেত্রে এটা দেহকোষেই হবে। গঠনমূলক বৃদ্ধি এবং অযৌন জারণে এটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে মাইটোসিস কোষের সংখ্যা বাড়ায় এবং জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে কি আমাদের অনেক সময় হাত কেটে যায়, পা কেটে যায়, তখন ওই জায়গায় কি একটা ক্ষতস্থান হয়, তো সেটা পূরণ করার জন্য কিন্তু আমার এই মাইটোসিস কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট স্লাইডে দেওয়া আছে যে আসলে এই যে মাইটোসিস কোষ বিভাজনটা, এটা তো আমরা দেখলাম যে প্রাণীর দেহকোষে ঘটে, এছাড়া আর কোথায় কোথায় এটা হতে পারে? যে উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ, মানে বর্ধনশীল যে মূল বা কাণ্ডের অগ্রভাগ আছে সেগুলা, মুকুল, পাতা, তারপরে ভ্রূণমূল ইত্যাদি বর্ধনশীল অংশে এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে মাইটোসিস বিভাজনটা, এটা আসলে মূলত দুইটা ধাপে বিভক্ত। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো বায়োলজিতে আসলে ক্যারিও মানে বোঝানো হয় হচ্ছে নিউক্লিয়াসকে। ক্যারিওকাইনেসিসটা হচ্ছে আমার নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিসটা হচ্ছে কি আমার সাইটোপ্লাজমের বিভাজন, যেটা আমরা এখানেও দেখতে পেলাম যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কি অপত্য কোষে দুটো নিউক্লিয়াসে পরিণত হচ্ছে সেটাই। আচ্ছা, তো এবার আমরা ক্যারিওকাইনেসিসের ধাপ দেখবো। ক্যারিওকাইনেসিসটা আসলে পাঁচটা ধাপে বিভক্ত। প্রথমটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং এই পাঁচটা ধাপে কিন্তু সিরিয়ালি মুখস্থ করতে হবে এবং সিরিয়ালি এটাকে মনে রাখতে হবে। প্রোফেজের পরে কখনোই ভুলে টেলোফেজ লেখা যাবে না। ওকে, সো আমরা প্রথমে দেখবো হচ্ছে প্রোফেজ ধাপ নিয়ে। এই প্রোফেজ ধাপটা হচ্ছে আসলে মাইটোসিসের প্রথম ধাপ। আর কোষ বিভাজনের প্রস্তুতি এখানে যেটা হয় যে কোষ বিভাজনের প্রস্তুতি নিতে নিউক্লিয়াসের আকৃতি কিছুটা বড় হয়, মানে এখানে মেইনলি হচ্ছে যে নিউক্লিয়াসের আকৃতিটা বড় হবে। এই যে নিউক্লিয়াসটা আছে আমার এখানে, নিউক্লিয়াসটা আকারে বড় হবে। এখানে দেখো এটা হচ্ছে একটা মাতৃকোষ, মানে এই কোষটা বিভাজিত হবে। এটা হচ্ছে প্রথম অবস্থা প্রোফেজের, এটা হচ্ছে আমার প্রোফেজের শেষ অবস্থাটা দেখানো হচ্ছে। সো নিউক্লিয়াসটা আমার আকারে বড় হলো। তারপর যেটা হবে যে ক্রোমোসোম খাটো এবং মোটা হবে। এই যে এখানে ক্রোমোসোম গুলা দেখা যাচ্ছে, এই ক্রোমোসোম গুলা কি হবে আলটিমেটলি খাটো এবং মোটা হবে। দেখো এখানে কিন্তু এদেরকে আরেকটু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এবং শেষ অবস্থায় কিন্তু আরেকটু মোটামুটি ভালো বোঝা যাচ্ছে। এবং প্রতিটি ক্রোমোসোমে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। এই যে আমার পেঁচানো পেঁচানো অংশগুলা সুতার মতো, এগুলো হচ্ছে কি আমার ক্রোমোসোম, মানে কুণ্ডলিত অবস্থায় আছে। তো এরা এই ধাপে যেটা হবে যে এরা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাবে। ক্রোমাটিডটা আমরা পরবর্তী স্লাইডে এটা নিয়ে আরেকটু দেখবো। তারপরে এখানে বলছে যে দুটি ক্রোমাটিডে পরিণত হবে এবং এরা এত ক্রোমোসোম গুলো এতটা কুণ্ডলিত এবং ঘন হয়ে যায় যে সেগুলো সঠিক দেখা বা গণনা করা আসলে সম্ভব হয় না। ঠিক আছে, তো এগুলাকে হচ্ছে তখন যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আসলে দেখা যায়। মানে হচ্ছে কি যে এই যে ক্রোমোসোম গুলা, এগুলা তো আসলে দেখা যাচ্ছে না। তো এরা যখন হচ্ছে প্রোফেজ ধাপে কুণ্ডলিত এবং ঘন হচ্ছে, তখন এখানে আসলে একটা রঞ্জক পদার্থ ইউজ করা হয়। সেই রঞ্জকটা দিলে এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে যখন স্লাইডটাকে দেওয়া হবে, তখন এটা আসলে ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে। এবং একটা সময় চিন্তা করা হতো যে এই বিভাজনটা হচ্ছে আসলে পানি বিয়োজন একটা প্রক্রিয়া, কিন্তু আধুনিক গবেষণা থেকে আসলে আমরা জানতে পারছি যে এটা এমন কিছু না, এটা হচ্ছে আসলে একটা জটিল বায়োকেমিক্যাল প্রক্রিয়া। আচ্ছা, তো এটা এই চিত্রটা আসলে হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমাদের বইয়ে দেওয়া আছে এবং প্রাণী কোষের ক্ষেত্রে এই চিত্রটা দেওয়া আছে। নেক্সট স্লাইড আমরা যাই যে প্রোম্যাটাফেজ। তো প্রোম্যাটাফেজ এবং ম্যাটাফেজ দুইটাকে আমরা আসলে কিভাবে পার্থক্য করব? মেইন পার্থক্যটা হচ্ছে এটাই যে এখানে আসলে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হবে। এই যে স্পিন্ডল যন্ত্র এখানে তৈরি হবে, ঠিক আছে। তো আমরা দেখি প্রথমে যে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুটি মেরুর মধ্যে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়। এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা একটা কোণ আকৃতির, এই জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এবং দেখো এটা হচ্ছে একটা মেরু, মানে কর্নারটা, আর এটা হচ্ছে কি আরেকটা মেরু। এখন আহ একটা চিত্রের মধ্যে আমরা মানে কোনটা আমার উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরুটা কিভাবে চিনবো? নর্মালি একটা মানচিত্রের মধ্যে আমরা কি জানি যে বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রে যে দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, সো দক্ষিণে যেহেতু আমার বঙ্গোপসাগর, মানে নিচের পোর্শনটা, তার মানে উপরের পোর্শনটা কি হবে? অবশ্যই উত্তর। তার মানে এই চিত্রের মধ্যে এটা হচ্ছে আমার উত্তর মেরু, এটা হচ্ছে আমার দক্ষিণ মেরু। আর এই যে মাঝখানের যে অংশটা, সেটার নাম হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। ঠিক আছে,
এই যে বিষুবীয় অঞ্চল এখানে বলা আছে, বিষুবীয় অঞ্চল হচ্ছে এই অংশটা। এখন এই যে অনেকগুলা তন্তু দেখা যাচ্ছে এখানে দুই মেরুর, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত, এগুলাকে বলা হচ্ছে আসলে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, এরা বিস্তৃত থাকে। এবং প্রাণীকোষে যে সেন্ট্রিওলটা থাকে, সেন্ট্রিওল তো উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। তো এই সেন্ট্রিওলটা আসলে এরা কি হয় যে দুই মেরুতে বিস্তৃত হয়, এবং এখান থেকে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষ সেটা হবে না, এখান থেকে কিছু অ্যাস্টার রে নিঃসৃত হয়, যে লাস্ট লাইনে দেওয়া আছে যে সেন্ট্রিওল ঘিরে রশ্মি সদৃশ গঠন তৈরি হয়, যাকে কি বলা হয়, অ্যাস্টার রে বলা হয়। আচ্ছা, এবং এখানে যেটা হবে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকবে, আস্তে আস্তে বিলুপ্ত হবে, কিন্তু পুরোপুরিও বিলুপ্ত হবে না। এবং প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত। এই যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার হচ্ছে এই যে মাঝখানের ছোট গোল অংশটা, এটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার। আর এগুলা তো হচ্ছে এক একটা ক্রোমাটিড বাহু। তো এই যে সেন্ট্রোমিয়ারটা, এটা হচ্ছে এই ফাইবারের সাথে, মানে তন্তুটার সাথে কি হবে, যুক্ত হয়ে থাকবে। বুঝতে পারলাম আমরা? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। মেটাফেজ। তো মেটা মানে হচ্ছে আসলে মাঝামাঝি, আর ফেজ মানে দশা, তার মানে কি মাঝামাঝি একটা দশাতে আসবে এবার। এখন এই দেখো, আমরা আগের স্লাইডে কি দেখলাম, যে এরা মোটামুটি ছড়াই ছিটে আছে ক্রোমোসোম গুলা, কিন্তু যেহেতু এখানে মেটাফেজ ধাপে চলে আসছে মাঝামাঝি, তার মানে কি এই যে বিষুবীয় অঞ্চলটা আছে, এই বিষুবীয় অঞ্চলে আমার ক্রোমোসোম গুলা অবস্থান করবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বললো, যে সব ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চলে সারিবদ্ধভাবে অবস্থান করে, বুঝতে পারলাম। প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার থাকবে বিষুবীয় অঞ্চলে, এবং এই যে ক্রোমাটিড গুলা, আচ্ছা এখন ক্রোমাটিড এবং ক্রোমোসোমটা একটু বলি, এই পুরাটাকে বলা হচ্ছে একটা ক্রোমোসোম। আর এই যে এটার একটা বাহু, এটার আরেকটা বাহু, এই দুইটা বাহু মিলে হচ্ছে একটা ক্রোমাটিড। আর এই যে একটা, এই দুইটা মিলে হচ্ছে আরেকটা ক্রোমাটিড। তো এই যে ক্রোমাটিড গুলা, এরা হচ্ছে দুই মেরুর দিকে থাকবে, মানে এই দুইটা থাকবে এই মেরুর দিকে, এই দুইটা থাকবে দক্ষিণ মেরুর দিকে, আর এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারটা, সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। ওকে, সো এই ক্রোমোসোম গুলা এখানে কি হবে, সবচেয়ে মোটা এবং খাটো হবে। এই লাইনটা পরীক্ষার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোন ধাপে ক্রোমোসোম সবচেয়ে বেশি মোটা এবং খাটো দেখায়, সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। আচ্ছা, এই ধাপের শেষের দিকে প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার বিভাজিত হতে শুরু করে। ওকে, এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, যখন হচ্ছে এই ধাপের প্রায় শেষ পর্যায়ের দিকে চলে আসবে, তখন আসলে এই সেন্ট্রোমিয়ারটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকবে। এবং লাস্ট লাইন যেটা বলা আছে, যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হবে। এই লাইনটা পরীক্ষাতে প্রচুর আসে, যে কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। তা আমরা ভাবি এটার আনসার বুঝি প্রোমেটাফেজ, কিন্তু না, এটার সঠিক আনসারটা হচ্ছে মেটাফেজ। এবং এই যে এখানে দেওয়াই আছে যে পুরোপুরি বিলুপ্ত ঘটে। এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চিত্র বুঝতে পারলাম যে ক্রোমোসোম গুলো আমার বিষুবীয় অঞ্চলে, মানে মাঝামাঝি অবস্থান করবে। এটাই হচ্ছে মেইন পার্থক্য এখানে। আচ্ছা, এরপরে অ্যানাফেজ ধাপ। অ্যানা মানে হচ্ছে আসলে গতি, এবং ফেজ মানে দশা, তার মানে কি এটা হচ্ছে একটা গতি দশা। যে আগের স্লাইডে আমরা যেটা দেখলাম, এরা মাঝামাঝি অবস্থানে আছে ক্রোমোসোম গুলা, কিন্তু এখানে যেটা হবে যে এরা মাঝ বরাবর বিভাজিত হয়ে যাবে, মানে হচ্ছে প্রত্যেকটা ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই যে আমাদের যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে যাবে। তো এখন দেখো এখানে চারটা বাহু দেখা যাচ্ছে, যখনই বিভাজিত হয়ে যাবে তখন এখানে দুইটা বাহু যাবে, এখানে দুইটা বাহু যাবে। ওকে, তো আমরা এটাই দেখছি এখানে, যে এই যে সেন্ট্রোমিয়ার একটা, বিভাজিত একটা সেন্ট্রোমিয়ার, এই দুইটা সেন্ট্রোমিয়ারকে আমরা কি বলবো, যে অপত্য সেন্ট্রোমিয়ার। মানে হচ্ছে কি মাতৃ থেকেই তো এরা হচ্ছে এখানে অপত্যতে পরিণত হলো। আর এদের যে বাহুগুলা, তারা মানে মেরুমুখী এবং মেরু দ্বিমুখী অবস্থানে থাকবে। দেখো যে এই একে একে প্রতিটি ক্রোমাটিড আলাদা হয়ে যায়, এবং প্রত্যেকটিতে অপত্য ক্রোমোসোম বলা হয়। এই যে এটাকে একটা আলাদা অপত্য ক্রোমোসোম বলা হচ্ছে, এটাকে একটা আলাদা অপত্য ক্রোমোসোম বলা হচ্ছে। আগেরটা কি ছিল, মাতৃ ক্রোমোসোম, আর এখন হচ্ছে কি অপত্য ক্রোমোসোম, মানে ডটার ক্রোমোসোম। অপত্য ক্রোমোসোম দুই মেরুর দিকে সরে যায়, আমরা দেখতেই পাচ্ছি যে এরা দুই মেরুর দিকে সরে যাচ্ছে। বিষুবীয় অঞ্চল থেকে অর্ধেক ক্রোমোসোম যাবে একটা মেরুতে, মানে উত্তর মেরুর দিকে, আর বাকিগুলা কি বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকবে। এবং সেন্ট্রোমিয়ার অগ্রগামী, এই যে সেন্ট্রোমিয়ার গুলা, সেগুলা সামনের দিকে মানে অগ্রগামী, আর যে বাহুগুলা আছে এদের বাহুগুলা থাকবে বিপরীত দিকে মানে অনুগামী। আচ্ছা, এখন এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, এরা যে বিভাজিত হলো, এই অবস্থান হচ্ছে আসলে অপত্য ক্রোমোসোম গুলার বিভিন্ন নামকরণ করা, মানে এদেরকে আসলে বিভিন্ন শেপে হচ্ছে দেখা যায় এই অ্যানাফেজ ধাপে।
তো এদের শেপ গুলাকে বিজ্ঞানীরা দেখতে পেলে হচ্ছে VLJI এর মতো শেপ এদের মধ্যে দেখা যায়। তো এদের নামকরণ গুলা কিরকম করা হলো: মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। আচ্ছা, শেষের দিকে অপত্য ক্রোমোজোম মেরু প্রান্তে গিয়ে অবস্থান করে এবং কিছুটা লম্বা হতে শুরু করে। এই যে ক্রোমোজোম গুলা, এরা হচ্ছে কি মেরুর দিকে অবস্থান করতে থাকবে এবং আস্তে আস্তে কিছুটা লম্বা হতে শুরু করবে। একদম লাস্টের ধাপটা হচ্ছে টেলোফেজ ধাপ এবং এটাই হচ্ছে সর্বশেষ ধাপ। আর এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে প্রোফেজের ঠিক বিপরীত ঘটনাগুলাই এখানে ঘটতে শুরু করে। দেখো যে ক্রোমোজোম আবার সরু এবং লম্বা হয়, অর্থাৎ ক্রোমাটিনে পরিণত হয়, যা আগের মতো আবার কুণ্ডলিত অবস্থায় পৌঁছালো। এখানে একটা কোষ প্লেট তৈরি হলো, যার ফলে কি দুইটা আলাদা আলাদা কোষ তৈরি হলো এখান থেকে। ঠিক আছে, যেটা হচ্ছে কি আমার কোষ প্লেট। এবং এই যে স্পিন্ডল তন্তু, তারপরে যে স্পিন্ডল আহ যন্ত্রটা থাকে সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, কারণ এটার আর এখন কোনো প্রয়োজন নেই, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তারপরে উদ্ভিদ কোষে যেটা হবে যে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকা জমে কোষ প্লেট তৈরি হবে, যেটা আমি মাত্রই বললাম। এবং প্রাণী কোষে যেটা হবে যে কোষ ঝিল্লি ভেতরে গর্তের মতো ঢুকে গিয়ে দুই প্রান্তে বিভক্ত হয়ে যাবে। এখন দেখো যে উদ্ভিদ কোষে কি হবে, আস্তে আস্তে কোষের চারপাশে কি হবে, কোষ প্রাচীর তৈরি হবে। কিন্তু প্রাণী কোষে তো আর কোষ প্রাচীর থাকে না, সেখানে কোষ ঝিল্লি হবে। তারপর শেষ পর্যন্ত দুটি পৃথক কোষ তৈরি হয়, যার প্রতিটিতে মাতৃকোষের সমান ডিএনএ এবং ক্রোমোসোম থাকে। মানে আগের আমার যে মাতৃকোষটা ছিল সেটাতে যে পরিমাণ ক্রোমোসোম ছিল, আমার অপত্য দুইটা কোষেও কি সেম পরিমাণে ক্রোমোসোম হলো। ঠিক আছে, সো মাতৃকোষ থেকে আমরা দুইটা অপত্য কোষ পেলাম এবং এখানে কি ক্রোমোসোমের কোনো পরিবর্তন হয় নাই, সেম সংখ্যক ক্রোমোসোমই রয়েছে। আচ্ছা, তো আমরা তো পাঁচটা ধাপ এখান থেকে দেখতে পেলাম। এবার আমরা দেখবো যে মাইটোসিসের গুরুত্ব আসলে কি, কেন মাইটোসিস বিভাজনটা প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের জীবের বৃদ্ধি এবং দেহের আকারের জন্য। জীবের বৃদ্ধি হওয়ার জন্য মাইটোসিসের প্রয়োজন রয়েছে এবং মানে আমরা বড় হওয়ার জন্য হচ্ছে কি মাইটোসিসের গুরুত্ব রয়েছে। কাটা স্থান বা ক্ষত স্থান পুনর্গঠনের জন্য, ওই যে বললাম যে হাতের একটু অংশ কাটা গেলে বা পায়ের একটু অংশ কাটা গেলে বা সেখানে ক্ষত হলে কি কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে ক্ষতি হচ্ছে, তাই হচ্ছে কি পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে নতুন কোষ তৈরি হচ্ছে, যেটা কে করছে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে হচ্ছে। অপত্য কোষে মাতৃকোষের সঙ্গে সমান সংখ্যক ক্রোমোসোম থাকে, যেটা আমরা দেখতে পেলাম। যেমন আমার হাতের যে একটা কোষ সেটার মতোই কি বাকি কোষগুলা, তার মানে কি ক্রোমোসোমটাও সমান থাকছে এবং কি জিনগত গঠন অপরিবর্তিত থাকে, জিনগত কোনো পরিবর্তন হচ্ছে না। অনেক উদ্ভিদ এবং প্রাণী অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। ওই যে আমি প্রথমেই যে অ্যামাইটোসিস প্রক্রিয়ার কথা বললাম, যেটা আমাদের এককোষী প্রাণীদের ক্ষেত্রে হবে, যেমন হচ্ছে অ্যামিবা, ব্যাকটেরিয়া, তাদের হচ্ছে এই বিভাজনটাই ঘটে, মানে অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে। তো এখানে তো মাইটোসিস মানে হচ্ছে সেম সংখ্যক অবস্থানে থাকে। পুরাতন বা মৃত কোষ প্রতিস্থাপনের মাধ্যমে শরীর সুস্থ রাখে। আচ্ছা, কাণ্ড, মূল, পাতার অগ্রভাগে কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায়। এখন উদ্ভিদের তো অবশ্যই মানুষের বা জীব প্রাণীদের যেরকম হচ্ছে বৃদ্ধি হয়, সেটা তো উদ্ভিদের জন্য প্রয়োজন। তো সেটা এই যে বৃদ্ধিটা, সেটা কিসের মাধ্যমে হবে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে হবে। তা আশা করবো তোমরা সকলে ক্লাসটা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। নেক্সটে তোমরা কোন চ্যাপ্টার বা কোন টপিকের উপরে ক্লাস চাও সেটা আমাদেরকে জানাতে পারো। আর এতক্ষণ ক্লাস করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।